আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। তফসিলের আগে পরে ভোটের জন্য যে সময় রয়েছে তার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অবশ্য বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেয়ার পরামর্শ তাদের। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনী ট্রেনে উঠে গেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার জন্য একটি সময়সীমাও জানিয়ে দিয়েছে তারা। ফলে তফসিলের আগে প্রায় 4 মাস প্রস্তুতি আর তফসিলের পর ভোটের জন্য 2 মাস সময় পাবে কমিশন। এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা। তফসিল থেকে ইলেকশন ডে পর্যন্ত এই সময়টাকে বাড়ানো, কারণ ইলেকশন কমিশনের প্রচণ্ড চাপ পড়ে যায়, নানাভাবে চাপ পড়ে যায়। এই জন্য আমরা বাড়ানোর প্রস্তাব করেছিলাম। সো ইলেকশন কমিশন সেইভাবে এগোচ্ছে। আমার মনে হয় তারা ঠিক পথে আছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছি। তবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে তারা বলেন এ থেকে উত্তরণ ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আসতে পারে, কি কি রিস্ক আসতে পারে এবং এই রিস্কগুলো কীভাবে অ্যাড্রেস করা হবে, এরকম একটা ম্যাপিং এক্সারসাইজ করা দরকার। করার পরে তারপরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বর্তমান সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমান যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী রয়েছে তাদেরকে আরও সক্রিয় করতে হবে। এবার প্রবাসীদের ভোটের আওতায় আনছে কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটের ব্যবস্থা করা হবে। এই সময়ের মধ্যে এত সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনা কঠিন উল্লেখ করে পাইলট হিসেবে কয়েকটি দেশকে বাছাই করার পরামর্শ বিশ্লেষকদের। এটা শুরু করতে হয় পাইলটিং করে। ইলেকশন কমিশন যদি এখন চিন্তা করে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা দেশে পাইলটিং করা। কারণ হচ্ছে যে যদি একসঙ্গে সব করতে যায় তাহলে এটা এলোমেলো হয়ে যাবে, এবং এরকম এলোমেলো হয়ে 2-1টা দেশ প্রবাসী ভোটিং শুরু করে আবার বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট তাদের কাছে প্রেরণ করার পর সেই পোস্টাল ব্যালট তারা কতদিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন তার একটা সময়সীমা নির্ধারণ করে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা সম্ভব। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে বেশি সংখ্যক নিরপেক্ষ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের প্রত্যেকেই ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি। তারা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। রবিউল হাসান বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর উত্তরার তুরাগ থেকে, আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করেছে র্যাব। বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতির সব কার্যক্রম নিষিদ্ধ, ছাত্র সংগঠনগুলোর হল কমিটি বিলুপ্ত সহ 6 দফা দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। কমিটি দেওয়ার মাধ্যমে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আবারও পুরনো কায়দায় হল নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। জিএম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। ছাত্র সংগঠনের হল কমিটি দেয়াকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত 12:30টার দিকে মিছিল নিয়ে বের হন বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা। হলপাড়া প্রদক্ষিণ শেষে জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও কমিটি দিয়ে আবারও হল নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমাদের হলে কোনো রকম ছাত্র রাজনীতি আর থাকা যাবে না। আমরা যে গেস্ট রুম, গণরুমের মতো বিষয়গুলো দেখেছি এবং একটা রাজনৈতিক সরকারের আদর্শ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া। হলে হলে রাজনীতি আসবে না এবং রাজনীতি আসলে তার বিরুদ্ধে হল প্রশাসনগুলো কর্তৃক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে হলগুলোতে ছাত্র
রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানান। হলের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে এনে বিলুপ্ত ঘোষণা করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আন্দোলনের মধ্যে বাসভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত শেষ। কমিটির বিষয়ে আমি সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলব। পরে ভিসির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে হলে ফেরেন শিক্ষার্থীরা। তবে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 23,220 জন রোগী, যার মধ্যে মৃত্যু হয়েছে 95 জনের। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে শরণাপন্ন হতে। আর অনেক রোগীর দাবি সিটি কর্পোরেশন সহ দায়িত্বশীলদের গাফিলতিতেই বাড়ছে ডেঙ্গু। আরও জানাচ্ছেন জাকারিয়া খান। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কোভিড ও ডেঙ্গু হাসপাতালের 3 তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড, আর ওয়ার্ডের সামনেই বালতির জমে থাকা পানিতে দেখা মিলবে প্রমাণ সাইজ মশাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ, যাদের মধ্যে জ্বর, তীব্র মাথা ব্যথা, পাতলা পায়খানা, রক্তক্ষরণ সহ খিচুড়ির মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগই। জ্বর, সর্বশরীর ব্যথা, গিরায় গিরায় ব্যথা। রিপোর্ট আছে ডেঙ্গু সিমটম আছে, আর প্লাটিলেট কমে গেছে। আমার ইমার্জেন্সি ভর্তি দিয়েছে, এটা আমি খিচুনি উঠছিলাম, আমার স্যালাইন দিয়েছে, তারপরে দিয়েছে, ইনজেকশন দিয়েছে। রোগীরা বলেন দায়িত্বশীলদের অবহেলাতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কোন জায়গা থেকে কামড়াইছে, বাসার থেকে না অফিস থেকে, কিন্তু জ্বর আসছে অফিস থেকেই। একটা না বৃষ্টি আপনার ওই যে চিপা চাপায় পানি জমা রয়েছে, আপনার সিটি কর্পোরেশনের অবহেলা, ওরা কোনো কাজই করে না। 2-4-6 মাসের মধ্যে ওরা কোনো মেডিসিন দিতে আছে। চিকিৎসকরা বলছেন জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে। গুরুত্ব দিয়েছেন মশার কামড় এড়াতে মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখা সহ সার্বক্ষণিক সতর্ক থাকার বিষয়ে। রোগীর যদি জ্বর থাকে এবং অনেক বেশি জ্বর থাকে, হাই গ্রেড ফিভার কিংবা লো গ্রেড ফিভার, আপনি 1 দিন বা 2 দিন অপেক্ষা করেন। তারপরেও যদি মনে হয় যে না, রোগীর কিছু অ্যালার্ম সিমটম আছে, যেমন তীব্র মাথা ব্যথা অথবা অনেক লুজ মোশন হচ্ছে, তারপরে বমি হচ্ছে, তাহলে দেরি করবেন না। আপনার নিকটস্থ যে কোনো হাসপাতাল, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান। আপনার বাসায় যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ করছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম কালো পায়খানা হচ্ছে কিনা, এটা আমরা বুঝি না। মহিলাদের ক্ষেত্রে মাসিকের পরিমাণটা অনেক বেশি হচ্ছে কিনা এবং এগিয়ে এসেছে কিনা। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের হার গত বছরের তুলনায় কম থাকলেও ক্রমেই বাড়ছে সে পরিসংখ্যান। তাই আগামীর দিনগুলোতে এই সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা। জাকারিয়া খান, RTV, ঢাকা। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানিতে বড় ধরনের ধস নেমেছে। 2024-25 অর্থ বছরে রেলপথে পণ্য আমদানি হয়েছে মাত্র 12,000 মেট্রিক টন, যেখানে গত বছর এর পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন। আমদানি বাণিজ্য কমায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সরকারি হস্তক্ষেপে এর দ্রুত সমাধান চান তারা। বেনাপোল থেকে পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয় বেনাপোল বন্দর দিয়ে রেল ও সড়কপথে আমদানি রপ্তানি বাণিজ্যে বেশ আগ্রহী ব্যবসায়ীরা। এ পথে আমদানিতে সময় ও অর্থ খরচ কম হওয়ার পাশাপাশি নিরাপদে খালাস করা যায় পণ্য। তবে 24-এর 5 আগস্টের পর ভারত থেকে একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞায় রেলপথে আমদানি করতে পারছেন না আমদানিকারকরা। দ্রুত সংকট সমাধানের তাগিদ ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের। যে সমস্ত কন্টেনার সিস্টেম চালু হবে, এই কন্টেনারে মালামাল আমদানি হবে এবং ওই কন্টেনারের আবার রপ্তানি যাতে হয় সেভাবে
ব্যবসায়ীরা এবং আমরা সবাই চেষ্টা করছি। মাসে প্রায় 15টা-16টা করে রেল ঢুকছে। এখন এই কাজ কাম কম থাকার কারণে, এলসি না যাওয়ার কারণে আমাদের এখানে মাসে 2টা করে রেল ঢুকছে। খরচ অনেক কম, আমদানিকারকের ব্যয় কমে যায় এবং ব্যবসায়ীর উপকৃত হয়। আমি দাবি রাখবো এই সমস্যা দ্রুত নিরসন হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে। 23-24 অর্থ বছরের থেকে যেখানে 10 থেকে 12টি গাড়ি আসতো, ট্রেন আসতো, পরবর্তীতে 24-25 অর্থ বছরে সেটা কমে 2 থেকে 3টি ট্রেনে দাঁড়িয়েছে। ফলে প্রায় 29,000 মেট্রিক টন মালামাল 23-24 অর্থ বছর থেকে 24-25 বছর অর্থ বছরে কম এসেছে। বেনাপোল রেলওয়ে স্টেশনের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছে 29,000 মেট্রিক টন। এতে 2.5 কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নয়নে দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। আব্দুল হামিদ, RTV। চট্টগ্রামে 9,800 কোটি টাকা খরচের পরেও জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হলেই নগরীর নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নগরের নালা নর্দমা খালগুলো দখল ও আবর্জনায় ভরাট হলেও এ বিষয়ে তেমন কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2017 সালে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম দফায় 5,616 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু হয়। সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কয়েক দফায় ব্যয় বাড়িয়ে এ প্রকল্পের খরচ দাঁড়িয়েছে 14,389 কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের প্রায় 68% অর্থ ব্যয় করেছে কর্তৃপক্ষ। এত টাকা খরচের পরও মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নগরীর নিম্নাঞ্চল। এতে ক্ষুব্ধ নগরবাসী। অনেক কোমর পানি, এক কোমর ভরে পানি থাকা দেখা যাচ্ছে না, অনেক কষ্টে এটা নিয়ে যাচ্ছে, কোনো কাজ করতেছে না। প্রত্যেকটা জায়গা মুরাদপুর ডুবাই ফেলছে, ওদিক দিয়ে বদ্দার ডুবাই ফেলছে। কষ্ট করে আসতেছে, এটা আমাদের অফিস টাইমে নষ্ট হচ্ছে। হাসপাতালে যাচ্ছি কিন্তু আমাদের বিপদের মুহূর্তে আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না। 4টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি 5,057 কোটি টাকা ব্যয় হয়েছে চট্টগ্রাম শহরের খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে। খালগুলা সব প্রপার ওয়েতে সম্প্রসারিত হয় না, একটা খালের কাজ বাকি আছে আর কিছু স্লুইস গেটের কাজ বাকি আছে। ওগুলো হয়ে গেলে কিন্তু আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া সহ, আবার আবাসিক এলাকা সহ, মা ও শিশু হাসপাতাল সহ, চাকতাই, রাজাখালী সহ এসব বিশাল এলাকা কিন্তু কোনো পানি উঠছে না। জলাবদ্ধতা নিরসনে 8,626 কোটি টাকা ব্যয়ে নগরীর 36টি খাল সংস্কার করা হয়েছে। চশিক মেয়র বলছেন, টাকা খরচ হলেও হয়নি পরিকল্পিত উন্নয়ন। এখানে যে দুর্নীতি হয়েছে এটাও অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে। 50% কাজ জলাবদ্ধতার হয়েছে, এখনো 12 খালের 10% কাজ বাকি রয়ে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরো 15টা খাল বাকি রয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশনে এখনো 21টা খালের সংস্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। আরো 1 বছর 2 বছর সামগ্রিক অর্থ লাগবে কমপ্লিট জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে হলে। জনদুর্ভোগ কমিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হবার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে পুলিশের গুলিতে শহীদ হন পঞ্চগড়ের 5 জন। তারা ঢাকা ও গাজীপুরে কাজ করতেন। পরিবারের উপার্জনকারী মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো। 1 বছরের শোক কাটিয়ে উঠতে পারেনি তারা। ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকার একটি কারখানায় কাজ করতেন শহীদ সাজু ইসলাম। 24 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে যোগ দেন তিনি। 5 আগস্ট গাজীপুরের শ্রীপুরের মাওনায় মিছিলে গুলিবিদ্ধ হওয়ার পর 11 আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন সাজু। 1 বছরও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। দেখতে হবে আমার বাচ্চাকে মানুষ করতে হবে। আমি সরকারের কাছে চাই আমাকে যাতে সহযোগিতা করে। 19 জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বোদা উপজেলার আবু সায়েদ। 5 আগস্ট আশুলিয়ায় মিছিলে অংশ নিয়ে প্রাণ হারান একই উপজেলার সুমন ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার শাহাবুল ইসলাম শাওন। এদিন শহীদ হন পঞ্চগড়ের আরেক যোদ্ধা সাগর রহমান। আমার ছেলে যে আত্মহত্যা করলে তাদের বিচার চাই, যারা মারছে তাদেরও বিচার চাই। তাজা প্রাণ এগুলা ঝরে গেল, তারা উপার্জন করত, দেশের ভালো উপভোগ করত,
তারা দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তারা যেন সঠিক বিচার পায়। আমাদের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে চলতে পারে, এটা সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং যারা দলগতভাবে আছে ওনারাও যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয়। শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক। এই জেলার যারা শহীদ হয়েছেন, জামাত হয়েছেন, তাদের সবাইকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। পঞ্চগড়ের বীর সন্তানদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। কাঙ্ক্ষিত দামও পাচ্ছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। এতে হাসি ফুটেছে জেলে, ট্রলার মালিক, আড়তদার, ব্যবসায়ীদের মুখে। তবে সাধ্যের মধ্যে দাম না থাকায় হতাশ স্থানীয় ক্রেতারা। পাথরঘাটার প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। শখ আছে, সাধ্য আছে যার, এর উদাহরণ মেলে বরগুনার পাথরঘাটায় BFDCর ইলিশ বাজারে। চড়াদরে এসব ইলিশ পৌঁছে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে। সেখান থেকে খরিদ করছেন বিশেষ শ্রেণীর ক্রেতারা। সাগরে বিপুল ইলিশ ধরা পড়লেও মৌসুমের শুরুতে এর দাম আকাশ ছুঁই ছুঁই। 1 কেজি ওজনের এক একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে 2 থেকে 2,500 টাকা। 500 থেকে 800 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম চাওয়া হচ্ছে 1000 থেকে 1500 টাকা। দাম হাতের নাগালের বাইরে হওয়ায় মধ্যবিত্তরা কিনতে পারছেন না এসব ইলিশ। মাছের বাজার খুব চড়া, যা কল্পনার বাইরে। তবে কাঙ্ক্ষিত দর পাওয়ায় খুশি জেলেপল্লী। 1 কেজি 100-200 গ্রাম গেল 1 লাখ টাকা, 1,05,000 টাকা এরকম মন গেছে। আর যেগুলো 800-900 গ্রাম সেগুলো 90,000, 88,000 এরকম গেছে। আমার তো আর বাওয়ারের মধ্যে সময় নেই, যে কাল 2টা মাছ ওই ভের সময় আবার নিষেধাজ্ঞা। আবহাওয়া ভালো হলে আরো বেশি মাছ ঘাটে আসবে বলে জানান এই উপজেলা কর্মকর্তা। আবহাওয়া কেটে গেলে আমরা আশা করি যে জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে আমাদের অবতরণ কেন্দ্রে অবতরণ করবে। জেলেদের কষ্টের ন্যায্য মূল্য নিশ্চিত হোক, সেই সাথে পূরণ হোক নিম্ন ও মধ্যবিত্তের শখ, এমনটাই প্রত্যাশা সাগর তীরবর্তী মানুষের। সাকিব আল হাসান, RTV। 2025-26 অর্থ বছরের জুলাইয়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে $478 কোটি, যা গত বছরের জুলাইয়ের তুলনায় 24.90% বেশি। তৈরি পোশাক রপ্তানি হয়েছে $396 কোটি, প্রবৃদ্ধি 24.67%। চামড়া, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, পাট, প্রকৌশল ও প্লাস্টিক পণ্যের রপ্তানিও বেড়েছে। গত অর্থ বছরে মোট রপ্তানি আয় ছিল $4,828 কোটি, যা আগের বছরের তুলনায় 8.55% বেশি। তবে জুনে রপ্তানি আয় কমে 7.55% হ্রাস পায়। এর কারণ হিসেবে ঈদের ছুটি, গ্যাস সংকট ও বৈশ্বিক অর্ডার হ্রাসকে দায়ী করছেন রপ্তানিকারকরা। এসব তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।